হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গল সিভিল সার্ভিস। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি পলিটি। আর পলিটির আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চ্যাপ্টারটি ডিসকাস করব। তো এটা একটা পার্টে হবে না, এগুলো অনেকগুলো পার্টেই নিয়ে আসবো আমি। এই পার্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এমসিকিউজ করাবো প্রিভিয়াস ইয়ার থেকে, সেগুলো ডাব্লিউবিসিএস, এসএসসি, সিডিএস, ইউপিএসসি, এগুলোর প্রিভিয়াস ইয়ার থেকে আমি এমসিকিউজ করাবো। তো চলো শুরু করে দিই আজকের প্রেসিডেন্ট চ্যাপ্টারটিকে নিয়ে। তো আমরা স্টার্ট করি। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউশনের পার্ট 5-এ চ্যাপ্টার 1 আর্টিকেল 52 থেকে 78-এ বলা হয়েছে। আমাদের টোটাল পার্ট হচ্ছে 25টা পার্ট আছে, আর আর্টিকেল আছে 470টা। আর এখানে আর্টিকেল 52 থেকে 78 অবধি ইউনিয়ন এক্সিকিউটিভদের সম্বন্ধে বলা হয়েছে। আর এই ইউনিয়ন এক্সিকিউটিভদের আন্ডারেই পড়ছেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিএম, কাউন্সিল অফ মিনিস্টার আর অ্যাটর্নি জেনারেল। আমরা এখানে শুধু প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই প্রেসিডেন্ট। এখানে প্রেসিডেন্টকে কি বলা হয়েছে? হেড অফ ইন্ডিয়ান স্টেট, ইন্ডিয়ান স্টেটের হেড। আর ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রথম সিটিজেন। সিম্বল অফ ইউনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সলিডারিটি। ইউনিটি মানে একতা, ইন্টিগ্রিটি মানে হচ্ছে অখণ্ডতা, আর সলিডারিটি মানে হচ্ছে তোমার সংহতি। সংহতি মানে একই সঙ্গে একই সুরে কথা বলা যেতে পারে। তো চলো এবার দেখে নিই আর্টিকেলগুলো কি বলছে। আর্টিকেল 52, কি বলছে? দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটাতে এমন কিছু বোঝার কিছু নেই, এটা এমনি নর্মাল। এবার আর্টিকেল 53, এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন। আর্টিকেল 53-তে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়নের কথা বলা হয়েছে। সেটা কি বলা হয়েছে? ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের ওপর সব এক্সিকিউটিভ পাওয়ার ইউনিয়নের দেওয়া হয়েছে। ইউনিয়ন মানে কেন্দ্রের যত সমস্ত এক্সিকিউটিভ পাওয়ার আছে। এক্সিকিউটিভ পাওয়ার মানে কি বলছি আমরা? যখন আমাদের দেশ অন্য কোনো দেশের সাথে কোনো রকমের এমওইউ সাইন করে বা কোনো বিল নিয়ে আসা হয়, সেগুলো সবই প্রেসিডেন্টের নাম নিয়েই করা হয়, মানে প্রেসিডেন্টের সিগনেচার সেগুলোতে থাকে। তো প্রেসিডেন্টই একমাত্র দায়ী এগুলোর জন্য বলা যেতে পারে। exercised by him either directly or through officers subordinate to him in accordance with this constitution. কি করে এক্সারসাইজ করা হয়? ডাইরেক্টলি তিনি নিজেও করতে পারেন, বা অফিসার্স সাবঅর্ডিনেট টু হিম মানে যারা তার থেকে লোয়ার র্যাঙ্কে আছে তাদেরকে দিয়েও করাতে পারেন, অ্যাকর্ডিংস উইথ দিস কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের অনুযায়ী। তারপরে আমরা দেখে নিই এক্সিকিউটিভ পাওয়ার অফ প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার কি কি আছে। অ্যাকচুয়ালি লেজিসলেটিভ হচ্ছে লেজিসলেটিভ পার্লামেন্টকে বলা হয়। তার কারণ হচ্ছে পার্লামেন্ট সব রকমের রুল পাস করে, আর এক্সিকিউটিভরা ওই রুলগুলোকে অ্যাপ্লাই করে। তো এক্সিকিউটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট কি কি আছে? অল এক্সিকিউটিভ অ্যাকশনস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেকেন ইন হিজ নেম। ওই যে আগেই বললাম, যত এমওইউ, যত বিল, যত কিছু সাইন, যত কিছু করা হয় বাইরের দেশের সাথে হোক বা নিজের দেশে যত কিছু করা হয়, সব কিছুই তার সাইন লাগে, তার নামেই করা হয়। হি অ্যাপয়েন্টস প্রাইম মিনিস্টার, আদার মিনিস্টার্স। প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্ট করেন, অন্যান্য মিনিস্টারদেরকেও তিনি অ্যাপয়েন্ট করেন। এরপরে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড ডিটারমাইন্স হিজ রেমুনারেশন। তিনি অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করেন আর তার রেমুনারেশনও ডিটারমাইন করেন। হোল্ডস অফিস ডিউরিং হিজ প্লেজার। এই ডিউরিং হিজ প্লেজার জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তিনি যে এই যে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অফিস হোল্ড করেন ডিউরিং হিজ প্লেজার, হিজ মানে এখানে প্রেসিডেন্টের কথা বলা হয়েছে। ডিউরিং হিজ প্লেজার তার মানে হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কোনো ফিক্সড টার্ম নেই অফিসের। আমরা দেখেছি অনেক অফিসারদের 5 বছর, কারো 4 বছর এরকম টার্ম থাকে, কিন্তু তিনি ততদিনই অফিস হোল্ড করতে পারবেন যতদিন প্রেসিডেন্ট চাইবেন। প্রেসিডেন্ট চাইলে যখন খুশি তাকে অফিস থেকে নিলম্বিতও করে দিতে পারেন বা অফিস তাকে কন্টিনিউ করতে বলতে পারেন। তো এখানে তার জন্য তাকে নিলম্বিত যখন করবেন প্রেসিডেন্ট, তার জন্য কোনো কারণ তাকে দেখাতে হবে না। এটাই হচ্ছে ডিউরিং হিজ প্লেজার, মানে প্রেসিডেন্টের
খুশি অনুযায়ী যখন তাকে রাখতেও পারেন আবার তাকে বের করে দিতেও পারেন। ডিটারমাইন্স হিজ রেমুনারেশন, এখানে রেমুনারেশনের কথা বলা হয়েছে। এটা রেমুনারেশন কেন বলা হয়েছে? এখানে স্যালারি ওয়েজেসও বলা হতে পারতো। তো রেমুনারেশন হচ্ছে অল দ্য ওয়েজ ইন হুইচ অ্যান এমপ্লয় ইজ কম্পেনসেটেড, এর মধ্যে স্যালারিও আসতে পারে, মানে যত কিছু স্যালারি, যেটা তুমি টাকা অ্যাকচুয়ালি সেই টাকাটা, আর অ্যালাওয়েন্সেস, ইয়েস অ্যালাওয়েন্সেস, অ্যালাওয়েন্সেস আর স্যালারি দুটো মিলে রেমুনারেশন তৈরি হয়। আর স্যালারি আসে রেমুনারেশনের আন্ডারে, এটা খালি মনিটারি বেনিফিট, ঠিক আছে? তো এটাই হচ্ছে রেমুনারেশন আর স্যালারির মধ্যে তফাৎ। আর আমাদের এখন অ্যাটর্নি জেনারেল কে আছেন? এখন আমাদের অ্যাটর্নি জেনারেল আছেন কে কে বেণুগোপাল। ইনি 15th অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এই মুহূর্তে। এটা কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হবে, তোমরা যখন চেঞ্জ হবে এগুলো আপডেট করতে থাকবে। এটা এখন এই মুহূর্তে আছেন বলে আমি তোমাদেরকে বলে দিলাম। এরপরে আছেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সিএজি। এখন আমাদের সিএজি কে আছেন? শ্রী গিরিশ চন্দ্র মুর্মু, শ্রী গিরিশ চন্দ্র মুর্মু, তিনি 14th সিএজি। আর একটা কথা মনে রাখতে হবে, তিনি যখন আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীরকে ইউটিতে পরিবর্তিত করা হয় তখন ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর ছিলেন তিনি, ফার্স্ট লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, তিনি গিরিশচন্দ্র মুর্মু ছিলেন। এরপর চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স, তো তিনি অ্যাপয়েন্ট করেন চিফ ইলেকশন কমিশনারকে, একজন আছেন ইনি চিফ ইলেকশন কমিশনার, আর দুজন ইলেকশন কমিশনারকে। তো সিইসি চিফ ইলেকশন কমিশনার কে আছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আছেন সুশীল চন্দ্র, সুশীল চন্দ্র। তিনি কত নম্বর? তিনি 24th। আর বাদবাকি যে দুজন ইলেকশন কমিশনার আছেন তারা হচ্ছেন রাজীব কুমার আর অনুপ চন্দ্র পান্ডে। এগুলো কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়, তোমরা খেয়াল রাখবে। তো চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ ইউপিএসসি তিনি অ্যাপয়েন্ট করেন। এখন চেয়ারম্যান কে আছেন? প্রদীপ কুমার যোশী, কুমার যোশী। গভর্নর অফ স্টেটের গভর্নরদের তিনি অ্যাপয়েন্ট করেন। চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ ফাইন্যান্স কমিশন, এই ফাইন্যান্স কমিশনটা কি এটা আমাদেরকে একটুখানি এখানে আমরা জেনে নিই। এই ফাইন্যান্স কমিশন যে কনস্টিটিউট করা হয় এটা প্রেসিডেন্টের দ্বারাই কনস্টিটিউট করা হয়। এটার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 280। তো এটা কেন কনস্টিটিউট করা হয়? এটা ট্যাক্স যেটা ভাগ করা হয় সেন্টার অ্যান্ড স্টেটের মধ্যে, যে ট্যাক্সটা সেন্টার কালেক্ট করছে বা স্টেট কালেক্ট করছে, যে মেন ট্যাক্সটা আসছে নেট ট্যাক্স, সেই ট্যাক্সের কত পরিমাণ স্টেটকে দেওয়া হবে, কত পরিমাণ সেন্টার পাবে, সেটা ক্যালকুলেট করে কে দেবে? সেটা ফাইন্যান্স কমিশন দেয়। এটা এস্টাবলিশ করা হয়েছিল প্রথম ফার্স্ট ইএসটিডি 1951-এ হয়েছিল। তো এখন যে কারেন্ট ফাইন্যান্স কমিশন আছে সেটা হচ্ছে 15th ফাইন্যান্স কমিশন, আর তার হেড হচ্ছেন এন কে সিং। ওকে, এখন এই যে ফিফটিন ফাইন্যান্স কমিশন তিনি সাজেস্ট করেছেন যে নেট ট্যাক্সের 41% স্টেটদের দেওয়া হবে। চলো এবার আমরা নেক্সট পেজে দেখে নিই কি আছে। আমরা নেক্সট পেজে চলে এসেছি। এখানে বলা হয় যে কমিশন টু ইনভেস্টিগেট দ্য কন্ডিশনস অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড ওবিসিস। তো এখানে কমিশন যে অ্যাপয়েন্ট হবে সেই কমিশনটা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবেন। এরপরে ইন্টারস্টেট কাউন্সিল, ইন্টারস্টেট কাউন্সিল টু প্রমোট সেন্টার স্টেট অ্যান্ড ইন্টারস্টেট কোঅপারেশন। এই যে ইন্টারস্টেট কাউন্সিল আছে সেই ইন্টারস্টেট কাউন্সিলটাও প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। কী জন্য অ্যাপয়েন্ট করবে? ধরো কোনো কারণে বিবাদ চলছে বা সেন্টার কোনো স্টেটে কিছু একটা করতে চাইছে, সেই ক্ষেত্রে স্টেট সেটা করতে দিতে চাইছে না, তো কি কি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো ডিসকাশন করার জন্যে সেন্ট্রাল স্টেট ইন্টারস্টেট কাউন্সিল
তোমার কনস্টিটিউট করা হয়। আর স্টেটে স্টেটে কোনো সময় কোনো প্রবলেম হলে, যেমন ধরো বাউন্ডারি রিলেটেড প্রবলেম হলো কিছু, কোনো রিভার রিলেটেড প্রবলেম, কোনো রকম ট্রেড রিলেটেড প্রবলেম, কেননা স্টেট টু স্টেট ট্রেডও করা হয়, তো ট্রেড রিলেটেড কিছু প্রবলেম হলে সেগুলো সলভ করার জন্য এই সমস্ত কাউন্সিল তৈরি করা হয়। সেই কাউন্সিলগুলো, ইন্টারস্টেট কাউন্সিল কে করবেন? সেটা প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবেন। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে ইন্টারস্টেট কাউন্সিল প্রথম এস্টাবলিশ কবে করা হয়? ইএসটিডি 1990-তে। আর এটা রেকমেন্ড কে করেছিল? সরকারিয়া কমিশন। সরকারিয়া কমিশন, এটা মনে রাখবে। এরপর আমরা চলে আসছি অ্যাডমিনিস্ট্রেটর টু অ্যাডমিনিস্টার ইউটিস। তো আমরা জানি আমাদের 28টা স্টেট আর 8টা ইউটি আছে। তো 8টা ইউটির মধ্যে তোমাদের 6টা ইউটিতে অ্যাডমিনিস্ট্রেটররা অ্যাডমিনিস্ট্রেশন চালায়। তো কেন আমি 6টা বললাম? কারণ তার মধ্যে দুটো, যেটা হচ্ছে দিল্লি অ্যান্ড পুডুচেরি, এইখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে আর সিএমও আছে। তাই এখানে অ্যাডমিনিস্ট্রেটর দরকার পড়ে না, কেননা সিএম আছে সেই জন্য। তো এরপরে আমরা দেখে নিই, ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ শিডিউল এরিয়া অ্যান্ড ক্যান অ্যাডমিনিস্টার শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়া। কোনো এরিয়া যদি শিডিউল এরিয়া ডিক্লেয়ার করতে হয় সেটা প্রেসিডেন্ট করবেন, আর তার অ্যাডমিনিস্ট্রেশনও তার কাছে আছে। শিডিউল এরিয়া আর ট্রাইবাল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশনও প্রেসিডেন্ট দেখবেন। এরপর দেখে নিই আমরা লেজিসলেটিভ পাওয়ার অফ প্রেসিডেন্ট কি কি আছে। লেজিসলেটিভ মানে তো তোমরা জানোই, যেখানে অ্যাকচুয়ালি পার্লামেন্টকেই বলা হয় এগুলো, যে লেজিসলেচার, কারণ ওইখানে মেম্বার অফ পার্লামেন্টরাই নানা রকম ডিসিশন, নানা রকম বিল ইন্ট্রোডিউস করে। তো ওই ক্ষেত্রে প্রেসিডেন্টের কী কী ভূমিকা আছে? ক্যান সামন দ্য পার্লামেন্ট অ্যান্ড ডিসলভ দ্য লোকসভা। সামন দ্য পার্লামেন্ট, সামন মানে কি? অর্ডার টু বি প্রেজেন্ট, অর্ডার টু বি প্রেজেন্ট। তো তিনি এই পার্লামেন্টটাকে অ্যাসেম্বল হওয়ার জন্যে সামন জারি করতে পারেন, যে এরপর পার্লামেন্টের সেশন স্টার্ট হোক। এরপরে আমরা কি দেখছি? ডিজলভ দ্য লোকসভা, লোকসভাকে ডিজলভ করছেন। তো লোকসভা ডিজলভ কী করে হয়? প্রতি 5 বছর অন্তর অন্তর লোকসভার ইলেকশন হয়। সেই সময় যে কারেন্ট লোকসভা, এক্সিস্টিং লোকসভা, সেই ইলেকশন আগে তাকে ডিজলভ করতে হয়, কারণ নতুন লোকসভা তৈরি হবে, ইলেকশন হয়ে নতুন এমপিসরা আসবে, তো নতুন লোকসভা তখন স্টার্ট হবে। এখন যে কারেন্ট লোকসভা আছে সেটা 17th লোকসভা। ওকে। তারপর হচ্ছে সামান জয়েন্ট সিটিং অফ রাজ্যসভা অ্যান্ড লোকসভা। জয়েন্ট সিটিং মানে রাজ্যসভা আর লোকসভা একসঙ্গে সিটিং মানে বসবে কোনো আলোচনার জন্য। সেটা প্রিসাইডেড বাই, কে প্রিসাইড করবে? স্পিকার অফ লোকসভা, লোকসভার যে স্পিকার আছে। এই মুহূর্তে লোকসভার স্পিকার কে আছেন? শ্রী ওম বিড়লা। তো কেন আমরা জয়েন্ট সিটিং করাই? তার কারণ হচ্ছে কোনো বিল ধরো ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হয়তো রাজ্যসভাতে পাস হচ্ছে না বা কোনো হাউসে পাস হচ্ছে না, কোনো একটা প্রভিশন আছে সেটা চাই যে ওটাকে রিমুভ করা হোক। কোনো একটা রাজ্যসভা হোক বা লোকসভা হোক চাই যে এই প্রভিশনটাকে রিমুভ করা হোক। অ্যাকচুয়ালি প্রথমে লোকসভায় পাস হয়, তারপরে সেটা রাজ্যসভায় যায় পাস হওয়ার জন্যে। আর যদি কোনো রাজ্যসভায় বিল ইন্ট্রোডিউস হয় সেটা তারপরে লোকসভায় যায় পাস হওয়ার জন্য। তো এরকম করে দুটো সভার মধ্যে যে কোনো একটা সভাতে যদি ওই বিলটা স্টাক হয়ে যায়, সেই বিলটা কেন আটকে আছে সেটা যাতে বিলটা পাস হয়ে যায়, সেই জন্যই তাদের একটা জয়েন্ট সিটিং, একটা জয়েন্ট মিটিং অ্যাকচুয়ালি বলতে পারো, সেটাকে ডাকা হয়। এরপর অ্যাড্রেসেস দ্য পার্লামেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ ফার্স্ট সেশন অফ ইচ ইয়ার। পার্লামেন্টকে অ্যাড্রেস করেন ফার্স্ট সেশনে। প্রত্যেক বছর যে ফার্স্ট সেশন হয়, অ্যাকচুয়ালি আমরা এখানে প্রথমে জেনে নিতে হবে যে কটা সেশন হয়। 3টে সেশন হয় পার্লামেন্টের। এটা হচ্ছে বাজেট, সেকেন্ড হচ্ছে মনসুন, থার্ড হচ্ছে উইন্টার। এই 3টে সেশন হয়। বাজেট সেশন কখন হয়? ফেব্রুয়ারি টু মে। মনসুন সেশন কখন হয়? জুলাই টু সেপ্টেম্বর।
আর উইন্টার সেশন কখন হয়? নভেম্বর টু ডিসেম্বর। তো এই তিনটে সেশনের মধ্যে ফার্স্ট সেশন কোনটা? বাজেট সেশন। বাজেট সেশনটা যখন স্টার্ট হবে তখন প্রথম পার্লামেন্টকে অ্যাড্রেস কে করবেন? প্রেসিডেন্ট অ্যাড্রেস করবেন। তো এরপর আমরা দেখে নিই পরের পয়েন্ট। অ্যাপয়েন্টস এনি মেম্বার অফ লোকসভা টু প্রিসাইড ওভার ইটস প্রসিডিংস ওয়েন দ্য অফিসার্স অফ বোথ দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার ফল ভ্যাকেন্ট। অ্যাকচুয়ালি আমাদের এই দুটো পয়েন্ট একসঙ্গে পড়তে হবে। এটা লোকসভার সঙ্গে রিলেটেড, এটা রাজ্যসভার সঙ্গে রিলেটেড। তো লোকসভাতে আমরা কি জানি? স্পিকার থাকে আর ডেপুটি স্পিকার থাকে। আর রাজ্যসভাতে আমরা কি জানি? চেয়ারম্যান থাকে আর ডেপুটি চেয়ারম্যান থাকে। যদি কোনো কারণে এই স্পিকার বা ডেপুটি স্পিকার অর রাজ্যসভাতে চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের সিটটা ভ্যাকেন্ট থাকে, তাহলে তিনি যে কোনো মেম্বার, লোকসভার ক্ষেত্রে লোকসভার যে কোনো মেম্বার আর রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার কোনো মেম্বারকে তিনি অ্যাপয়েন্ট করতে পারেন, ওই কাজ চালাবার জন্য টেম্পোরারি অ্যাপয়েন্ট করতে পারেন। তারপরে আমরা দেখে নিচ্ছি নমিনেটস 10 মেম্বার্স টু রাজ্যসভা অফ অফ স্পেশাল নলেজ, লিটারেচার, সায়েন্স, আর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস। দেখো আমরা কি জানি? আমরা জানি লোকসভা আর রাজ্যসভাতে সব ইলেক্টেড মেম্বাররাই আসেন, যেগুলো যারা ভোটে জিতেছেন। কিন্তু এখানে একটা স্পেশাল প্রভিশন আছে যেখানে প্রেসিডেন্ট 10টা মেম্বার নমিনেট করতে পারেন। তারা স্পেশাল এরিয়া থেকে বিলং করতে হবে, যেমন লিটারেচার, সায়েন্স, আর্টস আর সোশ্যাল সার্ভিস। তাদের ইলেক্টেড না হলেও হবে। আগে এটা 10+2 ছিল রাজ্যসভাতে, আর শুধু 2 নমিনেটেড মেম্বার ছিল লোকসভাতে। এই 2টা কি? 2টা হচ্ছে আবার লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও এই প্রভিশনটা ছিল যে নমিনেটেড মেম্বারের। ঠিক আছে, এই নমিনেটেড মেম্বারটা কে? এই এক্সট্রা যেটা এখন বাদ পড়ে গেছে সেটা কে? সেটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। এই প্রভিশনটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তোমার জানুয়ারি 2020-তে 126th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে আর 104 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। ওকে, এটা মনে রাখবে যে কোন কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এই অ্যাংলো ইন্ডিয়ানের সিটটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এখন আর এটা নেই। তারপর দেখি ডিসাইডস ডিসকোয়ালিফিকেশন অফ এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট কনসাল্টিং ইলেকশন কমিশন। এরপরে পার্লামেন্টের যারা মেম্বার আছেন, রাজ্যসভা হোক বা লোকসভা হোক, যে তাদের মেম্বারের যে ডিসকোয়ালিফিকেশন, তিনি ধরো ডিসকোয়ালিফাই করবে কাউকে, তো ডিসকোয়ালিফাই করতে গেলে সেই ডিসিশনটা নেবেন অবশ্যই তিনি, কিন্তু তার আগে তিনি ইলেকশন কমিশনের সাথে ডিসকাস করে নেবেন জিনিসটা। তারপরে আমরা দেখে নিই লেস রিপোর্ট অফ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ফাইন্যান্স কমিশন অ্যান্ড আদার্স বিফোর পার্লামেন্ট। এদের যে রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো তার কাছে আসবে, তারপরে তিনি এই রিপোর্টগুলো পার্লামেন্টে পেশ করবেন। ঠিক আছে, এটা তার দায়িত্ব। এবার নেক্সট আমরা দেখে নিই এবার আমরা দেখে নিই আর্টিকেল 111। এই আর্টিকেলটা প্রেসিডেন্টের সঙ্গে রিলেটেড, তাই আমরা এখন প্রেসিডেন্টের চ্যাপ্টারে একটু আলোচনা করে নেব। এটা হবে বিল নিয়ে। বিল সেন্ট টু প্রেসিডেন্ট আফটার পাসড বাই দ্য পার্লামেন্ট। কোনো বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হলো, কোথায় ইন্ট্রোডিউস করা হয়? হয় লোকসভাতে, না হয় রাজ্যসভাতে। ইন্ট্রোডিউস করার পর যখন লোকসভা আর রাজ্যসভা বোথ হাউসেই পাস হয়ে যাবে, তারপরে এই বিলটা যায় প্রেসিডেন্টের কাছে সাইন হওয়ার জন্য। প্রেসিডেন্ট যদি সাইন করে দেয় তবেই সেই বিলটা অ্যাক্টে পরিবর্তিত হয়। ঠিক আছে, এরপর সেই বিলটা যখন প্রেসিডেন্টের কাছে যাবে, তাহলে প্রেসিডেন্টের কাছে কি কি অপশন থাকে? তার কাছে 3টে অপশন থাকে। গিভ অ্যাসেন্ট, তিনি তার সম্মতি দিতে পারেন। উইথহোল্ড হিজ অ্যাসেন্ট, সম্মতি নাও দিতে পারেন। রিটার্ন দ্য বিল ফর রিকনসিডারেশন, তিনি বিলটাকে ফেরত পাঠাতে পারেন, যে আবার রিকনসিডারেশনের জন্যে, মানে আবার দেখার জন্য যে বিলটাতে কিছু সংশোধন করা যেতে পারে সেই ক্ষেত্রে। এরপর নট এ মানি বিল, তিনি মানি বিলকে কখনোই রিটার্ন করতে পারেন না। মানি বিল যখন ইন্ট্রোডিউস হয়, মানি বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে 2টো অপশনই থাকে, সেটা হচ্ছে গিভ অ্যাসেন্ট আর উইথহোল্ড হিজ অ্যাসেন্ট।
এই দুটোই অপশনই তিনি এক্সারসাইজ করতে পারেন। রিটার্ন দ্য বিল এটা কেন করতে পারেন না, তার কারণ হচ্ছে মানি বিল যখন ইন্ট্রোডিউস করা হয় পার্লামেন্টে তখন অলরেডি প্রেসিডেন্টের পারমিশন নেওয়ার পরেই সেটা ইন্ট্রোডিউস করা হয়। ওকে, সেই জন্যই তার কাছে রিটার্ন দ্য বিল এই অপশনটা থাকে না। যখন রিকনসিডারেশনের জন্য রিটার্ন করে দেওয়া হলো তারপরে পার্লামেন্টের কাছে কি অপশন আছে, পার্লামেন্ট সেটাকে অ্যামেন্ড করতেও পারে আবার নাও করতে পারে। তারপরে যখন সেকেন্ড টাইম আবার যখন ওই বিলটা অ্যামেন্ডমেন্ট করুক আর না করুক প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেয় তখন তাকে অ্যাসেন্ট দিতে হবেই, অ্যামেন্ডমেন্ট হোক আর না হোক তাকে ওটা সম্মতি দিতে হবেই। ওকে, এবার আমরা চলে যাচ্ছি ভিটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। ভিটো পাওয়ার মানে কি, টার্ন ডাউন বা রিজেক্ট। রিজেক্ট করে দেওয়াকে ভিটো পাওয়ার। ভিটো পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট রিগার্ডিং বিল, কোনো বিল যদি ইন্ট্রোডিউস করা হয় সেই বিলকে কত রকমভাবে তিনি ভিটো করতে পারেন, মানে রিজেক্ট করতে পারেন বা টার্ন ডাউন করতে পারেন। সেটা হচ্ছে প্রথম ভিটো পাওয়ার হচ্ছে অ্যাবসলিউট ভিটো। এখানে হচ্ছে উইথ হোল্ডিং অ্যাসেন্ট টু দ্য বিল। এটা সিম্পল, তিনি সম্মতি দেননি কোনো বিলটা, সেটাকে অ্যাবসলিউট ভিটো বলা হয়। সেটা কার ক্ষেত্রে করা হতে পারে, প্রাইভেট মেম্বারের ক্ষেত্রে। প্রাইভেট মেম্বার যে বিল ইন্ট্রোডিউস করে সেই বিলের ক্ষেত্রে অ্যাবসলিউট ভিটো করা যেতে পারে। এবার এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে প্রাইভেট মেম্বার আবার কারা। এখানে হচ্ছে এমপি আদার দেন মিনিস্টার অফ গভর্নমেন্ট। এমপি আদার দেন মিনিস্টার অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের কোনো মন্ত্রী ছাড়াই, যে সরকার এখন পাওয়ার আছে তার মন্ত্রী ছাড়া যে কোনো এমপি, শুধু শুধু তো পার্লামেন্টে সরকারের এমপিরাই থাকে না, অপোজিশনের এমপিরাও থাকে, আরও মাইনর অনেক পার্টিদের এমপিরাও সিলেক্ট হয়ে যান ওখানে। তো তাদের দ্বারা তাদেরকে বলা হচ্ছে প্রাইভেট মেম্বার। ওকে, তারা মানি বিল কিন্তু ইন্ট্রোডিউস করতে পারবে না, নট মানি বিল। এখানে আমরা উপরে মানি বিল সম্বন্ধে বললাম, মানি বিল একমাত্র মিনিস্টার অফ দ্য গভর্নমেন্টই ইন্ট্রোডিউস করতে পারেন, এটা তোমরা একটু মনে রাখবে। ওকে, এরপর আমরা নেক্সট পেজে চলে যাই। এরপরে আমরা একটা পয়েন্ট আছে দেখে নিই। গভর্নমেন্ট বিল ওয়েন দ্য ক্যাবিনেট রিজাইন্স আফটার পাসেজ বাট বিফোর অ্যাসেন্ট অ্যান্ড নিউ ক্যাবিনেট অ্যাডভাইজেস প্রেসিডেন্ট নট টু গিভ অ্যাসেন্ট। কোনো ক্যাবিনেট এখন আছে, ক্যাবিনেট মানে হচ্ছে যে সরকার এখন পাওয়ার আছে সেই সরকার রিজাইন করে দিয়েছে, সেই রিজাইন করার আগে বিলটা পাস হয়ে গেছিল কিন্তু প্রেসিডেন্ট সেটাকে অ্যাসেন্ট মানে সম্মতি দেননি। তা করতে করতেই নতুন ক্যাবিনেট আসে আর সেই নতুন ক্যাবিনেট প্রেসিডেন্টকে অ্যাডভাইস করে যে ওই বিলটা আর অ্যাসেন্ট না দেওয়া হোক, সম্মতি না দেওয়া হোক, তখন সেই ক্ষেত্রে তিনি এই ভিটোটা ইউজ করতে পারেন। এরপর আমরা দেখে নিই সাসপেন্সিভ ভিটো। সাসপেন্সিভ ভিটো, সাসপেন্সিভ ভিটো ক্যান বি ওভাররিডেন বাই অর্ডিনারি মেজরিটি। সাসপেন্সিভ ভিটোটা অর্ডিনারি মেজরিটির ভোটের দ্বারা পার্লামেন্টে এই ভিটোটাকে ক্যান্সেল করা যেতে পারে। এই ভিটোটা অ্যাকচুয়ালি কি, রিটার্নিং এ বিল ফর পার্লামেন্টস কনসিডারেশন। রিটার্নিং এ বিল ফর পার্লামেন্টস কনসিডারেশন মানে পার্লামেন্টকে আবার রিকনসিডার করতে বলছে। এই পয়েন্টটা আমরা একটু আগে পড়ে এলাম, যে রিকনসিডারেশনের জন্য পাঠাতে পারেন সেটাকেই বলা হয় সাসপেন্সিভ ভিটো। ইফ পাস্ট এগেন দেন হ্যাভ টু গিভ অ্যাসেন্ট, মানে আবার যদি পাস হয়ে যায়, যদি অ্যামেন্ডমেন্ট নাও হয় কোনো বিলটাতে, তাও তাকে অ্যাসেন্ট দিতে হবে, মানে সম্মতি দিতে হবে। এটা আমরা আগেই দেখলাম। তার আগে আমার একটা কনসেপ্ট তোমাদেরকে বলে রাখি, এই অর্ডিনারি মেজরিটি অফ ভোট, এটা ভোট 4 ধরনের হয়। এটা হচ্ছে সিম্পল মেজরিটি, অর্ডিনারি মেজরিটিকে সিম্পল মেজরিটি বলা হয়। এটা কি, 50% অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য হাউস। হাউসে ধরো 100 জন এমপি প্রেজেন্ট আছে, তার 50% মানে 50টা লোক যদি ভোট করে দেয় যে না এই ভিটোটাকে ক্যান্সেল করে দেওয়া হোক, তাহলে এটা ক্যান্সেল করে দেওয়া হবে। আর এই রকমের যে ভোটিং প্রসিডিওর অর্ডিনারি মেজরিটি, এটা এরকমই আরও তিনটে প্রসেস আছে। সেটা হচ্ছে অ্যাবসলিউট মেজরিটি, স্পেশাল মেজরিটি আর এফেক্টিভ মেজরিটি। এই তিনটে মেজরিটির ব্যাপারে আমরা আলাদাভাবে অন্য চ্যাপ্টারে পড়বো, এখন খালি সিম্পল মেজরিটিটা জেনে রাখো। তারপর চলে যাচ্ছি নট ইন কেস অফ মানি বিল কজ হেয়ার অ্যাসেন্ট অনলি গিভেন অর উইথহেল্ড। নোট দিস বিল ইটসেলফ ইন্ট্রোডিউসড ইন পার্লামেন্ট উইথ প্রেয়ার পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট। এটা তোমার আগেই বললাম, মানি বিলের ক্ষেত্রে সাসপেন্সিভ ভিটো আনা যেতে পারে না,
কারণ রিকনসিডারেশনে পাঠানো যেতে পারে না। কেন? এটা আমরা আগেই বললাম, বিল ইটসেলফ ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট উইথ প্রায়র পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের প্রায়র পারমিশন নিয়েই বিলটা ইন্ট্রোডিউস করা হয়েছে, তাহলে আবার কেন প্রেসিডেন্টের সেটা রিকনসিডারেশনের জন্য পাঠাবেন? এটা ইজি। তারপর দেখছি পকেট ভিটো। পকেট ভিটোতে কি বলেছেন? টেকিং নো অ্যাকশন অন দ্য বিল ফর ইনফাইনাইট পিরিয়ড। এবার তার কাছে বিলটা অ্যাসেন্টের জন্য পাঠানো হলো, কিন্তু তিনি কোনো অ্যাকশনে নিলেন না, তিনি অ্যাসেন্টও দিলেন না, তিনি উইথহোল্ডও করলেন না তার অ্যাসেন্ট। হ্যাঁ, তো তাহলে কি হবে? তো তিনি বিলটাকে পেন্ডিং রেখে দিলেন। তো এই পেন্ডিং রাখাকে বলা হয় পকেট ভিটো। কনস্টিটিউশন ডাজ নট প্রোভাইড এনি টাইম লিমিট। এই যে তিনি কত টাইম লিমিটের মধ্যে এই বিলটাকে পাস করবেন বা পকেট ভিটোটাকে উইথড্রল করবেন, সেটা তার লিমিট এখানে প্রোভাইড করা নেই। এখানে আরেকটা ভিটো আছে, দেয়ার ইজ অ্যানাদার ভিটো নেমড কোয়ালিফাইড ভিটো। এই কোয়ালিফাইড ভিটোটা ওভাররিডেন বাই হায়ার মেজরিটি। এই সিম্পল মেজরিটির ওপরে একটা হায়ার মেজরিটি হয়, সেই হায়ার মেজরিটি দিয়ে এটাকে মানে সাসপেন্ড করা যেতে পারে এই ভিটোটাকে। কিন্তু এই কোয়ালিফাইড ভিটোটা আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্টের কাছে নেই। এটা এরকম করে কোয়েশ্চেন আসতে পারে, অপশন দিয়ে দিতে পারে, 4টে ভিটো বলে দিতে পারে এখানে, তারপর আস্ক করতে পারে যে কোন ভিটোটা আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ওকে, তারপর দেখে নি, হ্যাজ নো ভিটো পাওয়ার ফর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস। 24th অ্যামেন্ডমেন্ট 1971 মেড ইট অব্লিগেটরি টু গিভ হিজ অ্যাসেন্ট। ধরো কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে তিনি তাকে ভিটো করতে পারেন না, মানে সেটাকে তিনি রদ্দ করতে পারেন না। সেটা আগে এটা ছিল না, এটা 24th অ্যামেন্ডমেন্টে 24th অ্যামেন্ডমেন্ট 1971-এ এই নতুন সিস্টেমটা আনা হয়েছে, যেখানে তিনি কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলে সেটাকে তিনি ভিটো করতে পারবেন না। তো বন্ধুরা, আজকে এত দূরই থাক, এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তাছাড়া। তো তোমাদের সঙ্গে দেখা হবে প্রেসিডেন্টের পার্ট 2 লেকচারে। থ্যাংক ইউ।